মৌখিক যে ওরাল টেক্সট, সেটা আমাদের সবার সম্পদ, মানব জাতির সম্পদ। হ্যাঁ, ওরাল যে লিটারেচার বা সাহিত্য বা সংস্কৃতি, এগুলো তো খুবই সবার জন্যই, পৃথিবীর জন্য এটা 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 জ্ঞান ও সম্ভার বা সম্পদ। তা আমি সে অর্থে যেটা বলতে চাই সেটা হলো যে বাস্তবতা নিরিখে মনে হবে যে আসলে এই ভাষাগুলো তাদের ওই যে প্রতিদিনে যে টিকে থাকার যে সংগ্রাম, লড়াই করবার সংগ্রাম, সেখানে হয়তো মনে হবে যে না, তার এই মাতৃভাষাটা আসলে অন্তত এই যে বেঁচে থাকার যে প্রতিযোগিতার যে সংগ্রামে সেটা গুরুত্বপূর্ণ নয়। যেমন আমরা যখন আপনার এই যে আদিবাসীদের মাতৃভাষায় যখন শুরু করলাম বা আমরা আলোচনা করলাম, সরকারও এগিয়ে আসলেন, আমাদের মধ্যেও কেউ কেউ বলছিলেন যে আদিবাসী ভাষায় যদি ও পড়াশোনা করে, ধরেন গারো ভাষায় বা ধরেন সাঁওতালি ভাষায়, ও তো পরবর্তী সময়ে বাংলা ভাষায় যারা পড়াশোনা করে তাদের থেকে পিছিয়ে পড়বে, এরকম অনেকের কিন্তু ধারণা ছিল। কিন্তু এই নিয়ে যারা অভিজ্ঞ, যেমন ইউনেস্কো এনে কাজ করেন, আমাদের দেশে অনেকে কাজ করেন, অক্সফ্যাম এবং অন্যান্যরা কাজ করেন, মানুষের জন্য ফাউন্ডেশন এবং সেভ দ্য চিলড্রেন, ওনারা এদের মধ্যে একটা ব্রিজিং পিরিয়ড থাকে যে আদিবাসী শিশু তার মাতৃভাষায় পড়বার পরেও ধরেন তৃতীয় শ্রেণীতে গিয়ে বা পঞ্চম শ্রেণীতে গিয়ে বা ষষ্ঠ শ্রেণীতে গিয়ে আবার তাকে সবগুলো আবার পড়তে হবে। তো সেখানে সে ওই ধারায় মিশে যাবে। আমাকে একটু অনুমতি দেন, আমি এটা একটু ব্যাখ্যা করি। যে ভাষিক সংখ্যা কত সেটা একটা বিষয়, কারণ আমরা দেখেছি যে প্রত্যেকটা দেশেই ভাষিক সংখ্যাধিক্য যাদের, তাদেরকে এক ধরনের ডমিনেন্সি থাকে, যে কারণে ভাষিক সংখ্যা যাদের কম, তাদের সবাই কিন্তু দ্বিভাষিক হয়। এবং একালে আপনি দেখেছেন যে ইউনেস্কোর ঘোষণার মধ্যেও বলা, নানা নির্দেশিকায় নানা লিটারেচারে বলছে যে শিক্ষা ব্যবস্থা যেটা করতে হবে ভাষা শেখার, সেই ব্যবস্থাটা তিনটি স্তর বিশিষ্ট। একটি হলো মাতৃভাষা, এবং মাতৃভাষা অবশ্যই শিখতে হবে, তার বিকাশের সমস্ত সুযোগ থাকবে, তার নিজস্ব সাহিত্য রচনা থেকে শুরু করে জ্ঞান বিজ্ঞানের চর্চারও সুযোগ থাকবে। আর একটি পর্যায় হলো যে কমিউনিকেশন উইথ লার্জার কমিউনিটি, যেটা আমাদের সবাই বাইলিঙ্গুয়াল। এবং আরেকটি সুযোগ থাকতে হবে, যেটা হলো যে কমিউনিকেশন উইথ আউটার ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের সঙ্গে যে সংযোগ। তার জন্য আমাদের মতো দেশ যেগুলো উপনিবেশিক উত্তর দেশ, তাদের আমরা ইংরেজি জানি, অন্য মহাদেশে দেখা যাচ্ছে কেউ ফরাসি শিখছে, কেউ জার্মান শিখছে। অর্থাৎ এই যে ত্রিস্তর বিশিষ্ট শিক্ষা ব্যবস্থা, বহুভাষিক শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাটাই কিন্তু আমাদের প্রকৃত অর্থে বাস্তবায়ন করতে হবে। করতে পারলেই আমরা সবাই কিন্তু ওই উন্নয়নের মূল স্রোতের সঙ্গে সংলগ্ন হতে পারবো, কেউ কখনো বঞ্চিত হওয়ার এই প্রশ্নটা আর আসবে না। আমরা একটু অঙ্গের কাছে ফিরে যাব, আমাদের সময় অনেক কম। তো ভাষা ধরে রাখার জন্য আসলে কি কি জিনিস করা প্রয়োজন বলে আপনি বোধ করেন? আমি খুব সহজভাবে একটু বলি, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় আমরা ক্লাস 10-এর আমি ধর্ম একটা সাবজেক্ট থাকে, আমার মনে হয় এই ভাষার বিষয়টা যদি একাডেমিকভাবে যদি ইনক্লুড হইতে পারে, যে ক্লাস 10 পর্যন্ত বা ক্লাস 8 পর্যন্ত বা ক্লাস 5 পর্যন্ত, এটা হচ্ছে খুবই এসেন্সিয়ালভাবে, মানে এটা বাধ্যতা, যার যার ভাষা তার এটা পড়বে, সেটা ক্লাসে একজন থাকুক না কেন। আমার কাছে মনে হয় এই উদ্যোগটা নেওয়া উচিত, কারণ এইভাবে প্রজেক্ট ওয়াইজ, মানে এরকম 3 বছর চালানো, তারপরে আবার 3 বছর চালানোর পরে এটা আবার অ্যাক্টিভ না। আমরা তো আগেও এরকমভাবে অনেকগুলা এনজিওর বেস কাজগুলো আমরা দেখছি, কিন্তু কোনো প্রপার কোনো কন্টিনিউয়াস কোনো করে নেই, ওয়ার্ক করে নেই। সো আমার কাছে মনে হয় এমনিও আমাদের বাংলাদেশে আসলে একমুখী শিক্ষা তো নাই। আমি একটু পরিষ্কার করি যে আপনি যেটা বলতে চাচ্ছেন, সেটা বিষয় হলো যে আমরা বিভিন্ন সংস্থা যারা কাজ করছি ভাষা নিয়ে, আমাদের লক্ষ্য কিন্তু এক, এবং আমাদের মধ্যে যোগাযোগ হচ্ছে। আমরা চাচ্ছি যে আমরা সবাই মিলে, যেহেতু লক্ষ্য একীভূত পরিকল্পনার মাধ্যমে কাজ করি। আর যেটা বলছেন এখানে সমস্যাটা কোথায়, আসল সমস্যা যে আমরা এক্সারসাইজ করে একাডেমিক বই তৈরি করে দিলাম, এই যে সবচেয়ে আমাদের চাকমা ভাষার এত বিকাশ, আমরা বলবো যে অন্যান্য ভাষার তুলনায়, এখন চাকমা ভাষা শেখানোর জন্য আমি টিচারটা পাবো কোথায়? কতজন আমার ওই অ্যালফাবেটটা
লিটারেট কতজন পাবো আমি? টিচার তৈরি করাটা হ্যাঁ, কিন্তু সেটা তো প্রথমে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কিন্তু টিচার তৈরি করা। এবং স্যার teacher- আমরা সময় শেষ হয়ে গেছে, আমাদের মনে হয় যে মূল যে বিষয়টি আমরা যে প্রাথমিক পর্যায়ে হলেও প্রত্যেকের তার নিজের ভাষা যদি শিক্ষার ব্যবস্থাটা আমরা রাষ্ট্রীয়ভাবে করতে পারি, তাহলে বাকিটা হয়তো তার ভাষা গোষ্ঠীরা নিজেরাই এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। জিনাত ইমতিয়াজ আলী, সঞ্জীব দ্রং এবং অং, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার। ভালো থাকবেন।